সারা দেশে বৈরী আবহাওয়া, ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে কুমিল্লায় 4 জন সহ 8 জেলায় 13 জনের মৃত্যু, সচেতন থাকার পরামর্শ। হজ যাত্রীদের জন্য লাব্বাইক অ্যাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। মধ্যরাতে 419 যাত্রী নিয়ে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট। কোনো মহামানবকে ক্ষমতায় বসাতে জুলাই আন্দোলন হয়নি বলেন আমির খসরু। তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার ডাক 3 সংগঠনের। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর আগে হত্যার ফুটেজ ট্রাইব্যুনালে, নতুন 2 অপরাধী শনাক্ত। পলাতকদের ফেরাতে ইন্টারপোলে যাবেন আইজিপি। বিসিবির সাবেক সভাপতি পাপনের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ। 27 ধরনের নথি চেয়ে সংস্থাটিতে দুদকের চিঠি। ভারত পাকিস্তান উত্তেজনায় খড়গ গণমাধ্যমে ডন সহ পাকিস্তানের 16 ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকে সতর্ক বার্তা। এবং চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের দাপট, প্রথম দিন শেষে জিম্বাবুয়ে সংগ্রহ 9 উইকেটে 227 রান, তাইজুলে 5 উইকেট। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। সারা দেশে বজ্রপাতে 13 জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় 4 জন, কিশোরগঞ্জে 3 জন, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এবং নোয়াখালীতে 1 জন করে মারা গেছেন। পরিবারগুলোতে নেমেছে শোকের ছায়া। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে সালমা জাহানের রিপোর্ট। কুমিল্লার বরুড়া উপজেলার খোসবা ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামের 2 শিক্ষার্থী সোমবার দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও মাঠে ঘুড়ি ওড়াতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রপাতে 2 জনই মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া মুরাদনগরের কোরবানপুরে বজ্রপাতে 2 কৃষক মারা গেছেন। সোমবার সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কমলা ও খয়েরপুর আবদুল্লাপুর ইউনিয়নের হাওরে ধান কাটার সময় 2 জন নিহত হয়েছেন। এদিকে সকালে মিঠামইন উপজেলার কেওড়ারজোর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের বাড়ির পাশে খোলায় ধানের কাজ করছিল ফুলেছা বেগম নামে এক নারী। বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি। একই দিনে কালিকাটা হাওরে 4টি গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যায় সুনামগঞ্জ শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের রিমন নামের এক কলেজ ছাত্র। এ সময় তীব্র ঝড় বৃষ্টি শুরু হলে পথিমধ্যেই একটি গরু সহ বজ্রপাতে মারা যায় রিমন। নেত্রকোনা জেলার মদন উপজেলার তিয়শ্রী গ্রামের আরাফাত প্রতিদিনের মতো সোমবার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ির পাশে মাদ্রাসা যাওয়ার সময় বজ্রপাতে মারা যায় তিনি। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এ নিয়ে আরো জানতে এখন আমরা যেতে চাই কুমিল্লায়। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমন কবির। জি বিপাশা, যেটা বলছেন আমি আপনাকে জানিয়ে রাখি, আজকে আসলে যখন বজ্রপাত শুরু হয় তখনই কুমিল্লা বরুড়া এবং মুরাদনগরে আসলে 4 জন মৃত্যু হয়। সেই মৃত্যুর সাথে সাথে আসলে এখানে কুমিল্লা যে শোকের ছায়া নেমে আসে। আসলে এই বজ্রপাত থেকে বাঁচার উপায় এবং তার প্রতিকার নিয়ে আসলে আমরা কুমিল্লা যে সুসম্মত প্রতিনিধিকারী কাজী আনামুল ফারুক এবং কুমিল্লা প্রেস ক্লাব সভাপতি এবং 71 টিভি ইংলিশ প্রতিনিধি, তার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করবো। আসলে এই মানে বজ্রপাত থেকে বাঁচার আসলে উপায় এবং প্রতিকার, এই বিষয়ে আসলে আপনি কি ধরনের পরামর্শ রাখবেন? বিষয় মূলত হচ্ছে, আপনি দেখেন যে বজ্রপাতে যদি আপনার প্রতিকার যেটি হলে সেই পরিসংখ্যান যদি দেখি, চলতি বছরে কিন্তু কুমিল্লায় 12 জন মারা গেছে। এই যে মারা গেল, তার প্রতিকার হচ্ছে প্রকৃতি যেন আমরা হারিয়ে ফেলেছি সেই প্রতিকারের ব্যবস্থাটা, এটি হচ্ছে তাল গাছ। এবং প্রতি বছরে যে তাল গাছ রোপণ করার কথা ছিল, যে ব্যবস্থাপনাটা ছিল, সেটি কিন্তু এখন নেই। প্রকৃতি সেই রোধকটি হারিয়ে যাচ্ছে। তার জন্য মাঠে ঘাটে আপনার বজ্রপাতে নিহত হচ্ছে, নিহতের সংখ্যা দিন দিনই বাড়ছে। পরিসংখ্যান বলছে চলতি বছরে 12 জন। আপনি দেখুন, যখন এই সচেতনামূলক যে ব্যবস্থাপনাটা, সেটি কিন্তু নেই। বজ্রপাতের সময় ঘরে থাকতে হয়, সেই ব্যবস্থাপনা এখন হারিয়ে গেছে। বজ্রপাতের সময় মাঠে উঁচু জায়গায় আমরা উঠবো না, সেই যে কথাগুলো এবং নিরোধক যে ব্যবস্থাপত্রগুলো, সেগুলো কিন্তু এখন স্থানীয়দের দুর্যোগ ব্যবস্থাপনা থেকে যে বিতরণ হতো আগে, সেটি কিন্তু এখন আর সে বিতরণ হচ্ছে না এবং বলাও হচ্ছে না। এবং প্রত্যেক বর্ষাকালে যে 2টি মাস থাকে, মার্চ থেকে জুন জুলাই পর্যন্ত যে 3-4 মাস থাকে বর্ষাকাল, সেই সময় কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা থেকে মাইকিং এর ব্যবস্থাপনা থাকতো। গ্রামগঞ্জ গুলোতে মাইকিং করা হতো, সচেতনতা করা হলো যে খালি মাঠগুলোতে মানুষ যেন বজ্রপাতের সময় না যায়, উঁচু জায়গায় যেন না ওঠে।
এবং বজ্রপাত যখন হয় তখন ঘরে থাকার এবং এই যে পরামর্শ ব্যবস্থাপনা সেটি এখন হারিয়ে গেছে। সেই সাথে সাথে প্রকৃতি যেন হারিয়ে গেছে। আগে গ্রাম বাংলার যে ঐতিহ্য থাকতো তাল গাছ 30 থেকে 100 ফুট তাল গাছ থাকতো। এই তাল গাছটাই কিন্তু যখন বজ্রপাত হতো সেই রোধক হিসেবে, প্রকৃতির রোধক হিসেবে সে কিন্তু কাজ করতো। সেটি কিন্তু এখন হারিয়ে গেছে। সীমান্ত এলাকায় যে ধাতব নির্মিত যে ব্যবস্থাপনাটি ছিল ব্রিটিশ আমল থেকে, সেগুলো এখন তুলে মানুষের বিক্রি করে ফেলেছে। সেই কারণেও কিন্তু বজ্র রোধক যে ব্যবস্থাপনা সেটি নাই। সুউচ্চ আগের যে ভবনগুলোতে, সেগুলো ভবনগুলোতে, উচ্চ ভবনগুলোতে কিন্তু বজ্র রোধক ধাতব ব্যবহার করা হতো। সেই লোহার ত্রিশূলাকৃতির বা ইসলামিক আক্রেড গুলো যে ব্যবস্থাপনা ছিল সেগুলো কিন্তু এখন চোখে পড়ে না, কারণ আগের যে ভবনগুলো সেটিও নেই। বড় বড় সুউচ্চ ভবন হচ্ছে, কিন্তু বজ্র নিধক যে ব্যবস্থাপনাটা সেটি কিন্তু রাখা হচ্ছে না। তার কারণে আবার খালি পায়ে আমরা সাধারণত বজ্ররোধক যখন হয় তখন বৃষ্টিপাতে যখন খালি পায়ে চলাফেরা, জুতা পরে চলাফেরা করতে হবে, সেটিও যে আমাদের একটা পরিভাষার হিসেবে পড়ছে সেটিও এখন লক্ষ্য করা যায় না। কারণ হচ্ছে মাঠে ঘাটে এখন কাজ চলছে, ধান কাটছে কৃষকরা, এবং মাঠে যখন যাবে সে তো আর জুতা পরে যাবে না, সে খালি পায়ে যাবে মাঠে। এবং মাঠের যে আশেপাশে যে প্রকৃতির ছোঁয়া যে গাছগুলো থাকতো, নিধক হিসেবে থাকতো, বজ্র রোধক হিসেবে কাজ করতো, সেটি কিন্তু এখন নাই। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে বজ্র ব্যবস্থাপনা বা দুর্যোগ ব্যবস্থাপনা, প্রতি বছর দুর্যোগ ব্যবস্থাপনা যে মনিটরিং ব্যবস্থা করা হতো সেটি আর এখন চোখে পড়ছে না। শুধুমাত্র কাগজে কলমে শুধুমাত্র বজ্র নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা থাকছে, কিন্তু আসলে মাঠের মধ্যে সেটি কিন্তু নেই। তার জন্য দরকার আমাদের পরিবেশ বান্ধব পরিবেশ নীতি, এবং তার জন্য দরকার সচেতনতা। আমি বলবো যে অ্যাওয়ারনেস বিল্ড আপ যত বেশি বাড়বে, বজ্ররোধকের মৃত্যুর হার তত বেশি কমবে। আপনি দেখুন যে চলতি বছর যেটা বলছিলেন আসলে সুসমাজের প্রতিনিধি, আসলে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, সেই সাথে স্কুলের যে চলাকালীন সময়তে বাচ্চা যাতে মাঠে না থাকে এবং তাদেরকে সচেতন করা হয়। আসলে এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ বিপাশা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে আমাদের সহকর্মী সুমন জানাচ্ছিলেন বজ্রপাত থেকে প্রতিকারের উপায়গুলো। রাজধানীতেও দুপুর থেকে চলছে মেঘ রোদ্দুরের লুকোচুরি। একটু মেঘ জমতেই ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, প্রচন্ড দাবদাহের পর এখন বৃষ্টি হচ্ছে, রাজধানীবাসীর কেমন লাগছে? সত্যি কি জনজীবনে স্বস্তি ফিরে এসেছে? কি বলছে রাজধানীবাসী? রাজধানীতে আসলে কিছুটা হলেও জনজীবনে স্বস্তি ফিরে এসেছে, কারণ আজকে ঠিক বেলা 11টার পর থেকে কিছু বৃষ্টি হয়েছে, এবং সেই বৃষ্টি হওয়ার পর থেকে কিন্তু আপনার আর থেমে থেমে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু আসলে রাজধানীতে বৃষ্টি হয়েছে। এবং একটু বলে রাখি যে আবহাওয়া অফিসের তথ্য মতে কিন্তু আসলে প্রায় টানা 5 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী, এবং দেশের বিভিন্ন অঞ্চলে। সেই জায়গা থেকে যদি বলি, আজকে কিন্তু বজ্রপাতের প্রভাবে কিন্তু সারা দেশে প্রায় 13 জনের কিন্তু আসলে প্রাণহানি ঘটেছে, এবং এটি কিন্তু আসলে একটা অস্বাভাবিক প্রাণহানি হয়েছে, কারণ আপনার প্রায় সারা দেশে 13 জনের একদিনে আসলে মৃত্যু, এবং তাও বজ্রপাতের প্রভাবে। এবং একটু বলে রাখি যে আবহাওয়া অফিস কিন্তু বারবার আসলে বলেছে বজ্রপাতের সংখ্যা ছিল, এবং সেই বজ্রপাতের সংখ্যা থেকেই কিন্তু আজকে আসলে 13 জনের প্রাণহানি ঘটেছে। এবং একটু যদি বলে রাখি যে আসলে এই বজ্রপাতটা যে হয়েছে, এবং এটি কিন্তু আবহাওয়া অফিসের কিন্তু এক ধরনের আপনার আবহাওয়া অফিসের কিন্তু আপনার এক ধরনের সতর্কবার্তা ছিল বজ্রপাতের কারণে, যে যেন আপনার যেন সতর্ক থাকে বেশিরভাগ যারা মাঠে কাজ করে। একটু কথা বলতে চাই যে আপনারা যে আজকে কাজ করতেছেন, বাইক চালাচ্ছেন, কেমন আসলে আজকে বৃষ্টির কারণে কোনো প্রভাব পড়ছে কিনা? না, তেমন কোনো প্রভাব ইনশাল্লাহ পড়ে না, কারণ একসাথে সব জায়গায় তো বৃষ্টি হয় নাই। এক সাইডে বৃষ্টি হইতেছে, আর এক সাইডে মনে করেন একদম আকাশ একদম পুরো ক্লিয়ার, যার কারণে কোনো বিঘ্ন সৃষ্টি হয় নাই, বরং বৃষ্টিটা হয়ে মোটামুটি খুব স্বস্তি ফিরে আসছে। আর আমি আপনাদের মাধ্যমে একটা কথা জানাতে চাই যে বর্তমান যে তাপমাত্রা চলছে, পানি খাওয়ার কিন্তু কোনো ব্যবস্থা নাই। এক এক বোতল পানি 20 টাকা করে। আমরা যারা নিম্ন আয়ের মানুষ আছে, রিক্সা, ভ্যান, অটো, সিএনজি, তারপরে যারা বাইক চালায়, তা প্রত্যেকটা মোড়ে মোড়ে বিশেষ করে একটা পানির ট্যাঙ্কি যদি ব্যবস্থা করে দেয় সরকার, তাহলে সবার জন্যই ভালো হয়। আর একটা বিষয় হলো, আজকে কিন্তু সারা দেশে বজ্রপাতে প্রায় 13 জন প্রাণহানি ঘটেছে। আসলে বজ্রপাতে আপনারা তো একেবারেই খোলা আকাশের নিচে বাইক চালান, সেক্ষেত্রে আসলে আপনাদের মানে নিরাপত্তার জন্য আসলে কোনো ব্যবস্থা আপনারা নিয়েছেন কিনা? নিরাপত্তা আসলে এটা তো নিজেদের সতর্ক থাকা অবশ্যই সবাইকে থাকতে হবে, কারণ আকাশে যখন বিদ্যুৎ চমকাবে সবাই নিজের সেফ থাকতে হবে, না আমরা খোলা আকাশে সবাই না থাকি আর কি। হ্যাঁ, যেমনটি শুনছিলেন আসলে তারা আপনার একটু কথা বলবো, যদি একটু কথা বলি যে আজকে যে এই বৃষ্টি হয়েছে, এটা আসলে কেমন লাগছে? গরমের ভাবটা একটু কমেছে,
ভালোই লাগছে। একটা বিষয় হলো বজ্রপাত আজকে সারা দেশে প্রায় 13 জনের প্রাণহানি করেছে, এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? উপর আল্লাহর হুকুম ছাড়া তো এসব হয় না। উপর আল্লাহ যেমনটি শুনছিলেন আসলে আপনার জনজীবনে কিছুটা স্বস্তি হচ্ছে, তবে আসলে তারা কিন্তু বেশ শঙ্কায় রয়েছেন যে এই বজ্রপাতের কারণে আসলে 13 জনের প্রাণহানি হয়েছে। এই বিষয়ে আসলে তারা সতর্ক থাকার চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য রাজধানী তেজগাঁও থেকে। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী নিয়াজ মোরশেদ জানাচ্ছিলেন জনজীবনে বৃষ্টির পর কেমন স্বস্তি ফিরেছে। হজ যাত্রীদের সেবা সহজ করতে মোবাইল অ্যাপ লাব্বায়েক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অ্যাপটি উদ্বোধন করেন তিনি। হজ যাত্রীদের ধর্ম পালন নির্বিঘ্ন করতে অ্যাপটি বিরাট ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। অ্যাপের পাশাপাশি হজ প্রিপেইড কার্ড এবং হজ রোমিং প্যাকেজও উদ্বোধন করেন ডক্টর ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিকে আজ মধ্যরাতে 419 জন হজ যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। যে হাজীগণ সহজে বাংলাদেশে থাকা প্রিয়জনদের সাথে কথা বলতে পারবেন, বার্তা পাঠাতে পারবেন, এমনকি পৃথিবীর যে কোনো দেশে অবস্থানরত আত্মীয় স্বজনদের সাথে কথাও বলতে পারবেন, এমনকি মূল্যবান বৈদেশিক মুদ্রা খরচ না করে বাংলাদেশি অর্থেই প্যাকেজ সমূহ ক্রয় করা যাবে। দর্শক, এই মুহূর্তে আশকোনায় হজ ক্যাম্পে আছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। সরাসরি যুক্ত হব আমরা তুহিনের সাথে। তুহিন, হজ ব্যবস্থাপনা কেমন দেখছেন? আজ রাত কয়টায় প্রথম ফ্লাইটটি ছাড়বে? বিপাশা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এবছর কিন্তু আজকে মধ্যরাতেই কিন্তু আসলে প্রথম হজ যাত্রী নিয়ে কিন্তু সৌদির উদ্দেশ্যে রওনা করবেন যে বিমানটি, সে উদ্দেশ্যে কিন্তু আমরা দেখেছি যে এই মুহূর্তে হজ ক্যাম্প অর্থাৎ আশকোনা হজ ক্যাম্পে কিন্তু যে যাত্রীরা রয়েছেন অর্থাৎ যারা সম্মানিত হজ যাত্রী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন। আমি যদি একটু দেখাই আমার পিছনে দৃশ্য যে এখনও কিন্তু আসছেন। জানেন যে রাতে যখন প্রথম ফ্লাইট উদ্বোধন হবে তারপর থেকে কিন্তু ক্রমান্বয়ে কালকে প্রায় 10টা ফ্লাইট কিন্তু পরিচালনা হবে, যেটি শুধুমাত্র হজ যাত্রীদেরকে নিয়েই কিন্তু সেটি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবেন। সে লক্ষ্যে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে আশকোনাতে পুরো হজ যাত্রীদের পদচারণায় মুখর। এখন পর্যন্ত কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের যে ঘোষণাটি সেটি কিন্তু আসবেন এবং হজ যাত্রীদের জন্য সার্বিক ব্যবস্থাপনা কি থাকছেন সরকারের পক্ষ থেকে সেটি কিন্তু জানানো হবে কিছুক্ষণ পরে। আমরা দেখেছি যে এখানে উপরে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই হজ ফ্লাইটের কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তবে আমরা যারা এখন পর্যন্ত এখানে এসেছেন এবং যারা সম্মানিত হজ যাত্রী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে বিগত বছরগুলোর তুলনায় এবছরের যে হজ ব্যবস্থাপনা সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং যে ব্যবস্থা তারা হজের নিবন্ধন থেকে শুরু করে যে এজেন্সিগুলো তাদেরকে সহযোগিতা করেছেন তারাও বিগত বছরের তুলনায় কিন্তু এবছর অনেকটা তারা খুশি হয়েছেন এবং তারা বলেছেন যে আসলে এই যে ব্যবস্থাপনা এগুলো যদি অব্যাহত থাকে তাহলে সামনের দিকে যারা হজে যাবেন তারা কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যে এবং তারা সুন্দরভাবে আল্লাহর ঘর জিয়ারত করতে পারবেন এবং তাদের যে ধর্মীয় যে আচার অনুষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু সেগুলো যথাযথভাবে কিন্তু তারা পালন করতে পারবেন। তারা কিন্তু এটি প্রত্যাশা করেছেন এবং তারা বলছেন যে আসলে সবাই আসলে এবছরের হজ ব্যবস্থাপনা নিয়ে অনেকটাই সন্তুষ্ট প্রকাশ করেছেন। এখন পর্যন্ত আমরা অনেকের সাথেই কথা বলেছি, কারো পক্ষ থেকে আসলে কোনো ধরনের অভিযোগ আমরা কিন্তু শুনতে পাইনি। তবে যেটি বলা চলে যে হয়তো কিছুক্ষণের মধ্যে ধর্ম উপদেষ্টা যিনি রয়েছেন এবং বেসরকারি বিমান পর্যটন উপদেষ্টা যিনি রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই আশকোনাতে এসেছেন। কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে হজের যে ফ্লাইট সেটি উদ্বোধন করবেন, যেটি মধ্যরাতে কিন্তু পরিচালিত হবে। প্রায় 400 জন প্লাস যাত্রী নিয়ে কিন্তু ছেড়ে যাবেন। তারপর থেকে পর্যায়ক্রমে কিন্তু হজ ফ্লাইট পরিচালিত হবে এবং যেটি চলবে 31 মে পর্যন্ত। তো এই ছিল আসলে হজ যাত্রার প্রথম ফ্লাইটের সর্বশেষ তথ্য আমার কাছে। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আশকোনার হজ ক্যাম্প থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার নির্বাচন বিষয়ক বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে জনগণ জুলাই আন্দোলন করেনি,
বিকেলে গুলশান কার্যালয়ে এসব কথা বলেন তিনি। এর আগে ন্যাপ, ভাসানী, পিপলস পার্টি এবং আম জনতা দলের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। এ সময় ডিসেম্বরে নির্বাচন দাবি করে মে মাসের মধ্যে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান দলগুলোর নেতারা। কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোন মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। তারুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় দেশব্যাপী বৃহত্তর 4 সাংগঠনিক বিভাগে সমাবেশ করবে বিএনপির 3 সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। সমাবেশের আগের দিন প্রত্যেক বিভাগে বিষয়ভিত্তিক সেমিনারও করবে সংগঠনগুলো। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম। জানান, আগামী 10 মে চট্টগ্রাম, 17 মে খুলনা, 24 মে বগুড়া এবং 28 মে ঢাকায় সমাবেশ হবে। কথিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কিন্তু আজকে জামাত ইসলামীর আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনোভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে। কিছু কিছু ঘটনা কিন্তু ঘটছে, আমরা কিন্তু অস্বীকার করছি না। আওয়ামী লীগ যেমন ডিনায়াল পদ্ধতিতে ছিল, আমরা কিন্তু ডিনাই করছি না, আমরা স্বীকার করছি, দায়িত্ব নিচ্ছি, বহিষ্কার করছি, কারো বিরুদ্ধে মামলা করছি, অ্যারেস্ট করাচ্ছি। আমাদের বিশ্বাস বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের এই আয়োজন কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি একটি প্রজন্মের সঙ্গে সংলাপ গড়ার সেতুবন্ধন, একটি জনভিত্তিক, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র নির্মাণের ভিত্তি প্রস্তর। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর আগে গুলি করে হত্যার ফুটেজ হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এতে নতুন করে শনাক্ত হয়েছে আরও 2 আসামি। 25 মে এই মামলার তদন্ত প্রতিবেদনে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। তন্দ্রা তারুণ্যর প্রতিবেদন। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন ঢাকার অদূরে আশুলিয়া থানায় 6 তরুণকে গুলি করা হয়। পরে 5 মরদেহ ও জীবিত একজনকে আগুনে পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করে পুলিশ সদস্যরা। ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায়, আশুলিয়া থানায় মরদেহ পুড়িয়ে দেওয়ার আগে গুলি করার ফুটেজ মিলেছে। এতে নতুন করে আরও 2 জনকে শনাক্ত করা হয়েছে। তাই ট্রাইব্যুনাল সময় বাড়িয়ে 25 মে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এই ঘটনায় হাজির করা হয় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম, ওসি আরাফাত হোসেনকে। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। এদিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। আগামী 20 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। একই দিন জমা দিতে হবে রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলির মামলার তদন্ত প্রতিবেদনও। এছাড়া আরেক হত্যা মামলায় নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতি রবিউলকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন আমলে নেয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। পলাতক পুলিশ সদস্যদের ফিরিয়ে আনতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথা জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। জানান, ছাত্র জনতা হত্যা মামলায় আসামির সংখ্যা বেশি হলেও মামলাগুলো মিথ্যা নয়। সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। পুলিশের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে 29 এপ্রিল থেকে 1 মে পালন করা হবে পুলিশ সপ্তাহ। কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে সবার সহযোগিতা চেয়ে আইজিপি বলেন, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ অন্তর্বর্তী সরকারের সময়ে বাস্তবায়ন না হলে আর কখনো হবে না। আপনাদের সকলকে নিশ্চিন্ত করতে পারি আপনাদের মাধ্যমে দেশবাসীকে যে আমরা নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায় ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাইব, তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব, তার বেলায় নিব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, আমি নিজে বলেছি
এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়। দেখছেন সংবাদ সন্ধ্যা। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটকে ব্যবহার করে যতটা সম্পদশালী হয়েছেন তার খোঁজ খবর শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্রিকেট সংশ্লিষ্ট ২৭ ধরনের নথি তলব করে বিসিবিকে চিঠি দিয়েছে সংস্থাটি। এদিকে প্রায় ১,০০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী ৪ আসনের সাবেক এমপি এনামুল হক দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলে আদিত্যর রিপোর্ট। এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল নাজমুল হাসান পাপনের। দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগ রয়েছে, বোর্ডের একসময়ের প্রভাবশালী এই সভাপতি শুধু ক্রিকেটকে ব্যবহার করেই হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। পাপনের অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকাকালে দুর্নীতিও খুঁজছে দুদক। এবার পূর্বাঞ্চলী স্টেডিয়াম নির্মাণ, বিপিএল এর খরচ, বিদেশি কোচ নিয়োগের ব্যয়, আইসিসির মেগা প্রকল্প আসরের খরচ সহ নানা খাতে অনিয়মের তথ্য পেতে ২৭ ধরনের নথি তলব করে বিসিবিকে চিঠি দিয়েছে তারা। সেখানে আগামী ৭ কার্যদিবসের মধ্যে নথিপত্র সরবরাহ করতে বলা হয়েছে। এদিকে প্রায় ২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২৫০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী ৪ আসনের সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ১৮ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ প্রতিষ্ঠানের নামেও ২২টি ব্যাংক হিসাবে ১,১২০ কোটি টাকারও বেশি জমা এবং উত্তোলন সহ মোট ২,২৩৯ কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে। এই কারণে দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া ভুয়া প্রকল্পের নামে ক্ষুদ্র ঋণের ২০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাবেক সচিব ও বেসরকারি সংস্থা উদ্দীপনের পরিচালক পরিষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার সহ ১৫ জনকে আসামি করে ৬টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।